হঠাৎ কেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বললেন যে ২০২৪ সালের জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা ফাইনাল যুদ্ধ ছিল না, সেটা ছিল একটি মহড়া? এটা নিয়ে দেশে বিদেশে কিন্তু বেশ আলোচনা শুরু হয়েছে। আজকে প্রধানত এই বিষয়টি নিয়েই কথা বলবো। এর সাথে বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি এবং চীনের সহায়তায় নতুন করে যে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা বলা হচ্ছে সেটি নিয়েও কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গত ২৩শে অগস্ট ঢাকার কাকরাইলের আইডিইবি মিলনায়তনে এক বক্তৃতায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে ২০২৪ সালের জুলাই আগস্টে আমরা যে জঙ্গি হামলা দেখেছি, সেই জঙ্গি হামলাকে তিনি বলছেন যে এটা একটা মহড়া ছিল, তাদের ফাইনাল যুদ্ধ নাকি এখনো বাকি আছে। সেনাবাহিনীতে যেমন আমরা সামরিক প্রশিক্ষণ মহড়া দেখি, কিন্তু যুদ্ধ ভিন্ন জিনিস। ঠিক সেরকম জামাতের এই কথার মধ্যে আসলে কি আছে? এর মধ্য দিয়ে তিনি কি একটা প্রচ্ছন্ন হুমকি দিলেন? এটি নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন আসলে আমাদের একটু জামাতে ইসলাম সম্পর্কে ধারণা নেওয়া উচিত। এই জামাতে ইসলাম আমরা দেখেছি যে জন্মের পর থেকেই এরা একটা পরগাছা দল। এরা অধিকাংশ সময়ই অন্যের উপরে নির্ভর করে। এই যেমন ১৯৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, তারা পাকিস্তানের উপরে ভর করেছিল এবং এই জামাতে ইসলাম রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠনেও কিন্তু সহায়তা করেছিল। এই বাহিনীগুলো ছিল পাকিস্তানি বাহিনীর নিয়ন্ত্রণে, পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে। আবার যখন দেশ স্বাধীন হলো, তখন জামাতে ইসলামের রাজনীতি কিন্তু নিষিদ্ধ ছিল। তখন দেখা গেল যে এরা বিভিন্ন দলের ভেতরে ঢুকে গেছে। স্পেশালি সেই সময় যে জাসদ গঠিত হয়েছিল, সেই জাসদে কিন্তু প্রচুর জামাত শিবিরের লোকজন ঢুকে গিয়েছিল। তখন তো শিবির ছিল না, ইসলামী ছাত্রী সংঘ নাম ছিল। এই যেমন আজকে যারা জামাত ইসলামের আমির ডাক্তার শফিক কিংবা তাদের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার, দুইজনই কিন্তু স্বাধীন বাংলাদেশের শুরুতে জাসদে যোগ দিয়েছিল, কিন্তু তারা আবার ছাত্র জীবনে ইসলামী ছাত্র সংঘ করত। তো এরকম পরবর্তীতেও আমরা দেখেছি যে বিএনপির ঘাড়ে তারা জোটের নামে দীর্ঘদিন সওয়ার হয়েছিল। আবার এখন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু তাদের এ টিম, বি টিম, সি টিম আছে। এই যে এনসিপি দেখেন, এবি পার্টি দেখেন, এগুলো সবই জামাতে ইসলামের বিভিন্ন বি টিম, সি টিম। তো এই জামাতে ইসলাম এইভাবেই তারা পলিটিক্সটাকে দূষিত করে আসছে। আবার দেখা গেছে যে ৯০ দশকে বাংলাদেশে যখন হরকতুল জেহাদ এর রাজনীতি শুরু হলো, জঙ্গিবাদী রাজনীতি শুরু হলো, এবং পরবর্তীতে ২০০১ সালে যখন বিএনপি জামাত সরকার গঠন করলো, তখন জেএমবি আসলো। জেএমবি বা হরকতুল জেহাদ বা বাংলাদেশে যত জঙ্গি সংগঠনের কার্যক্রম হয়, অধিকাংশের সাথেই কিন্তু এই জামাতে ইসলামের একটা সম্পর্ক আছেই। এমনকি বর্তমান জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান, তার ছেলে, তিনিও একজন তরুণ চিকিৎসক, তাকেও জঙ্গি সম্পৃক্ততার কারণে আগের সরকারের আমলে গ্রেপ্তার করা হয়েছিল। তো জামাতের সাথে এই জঙ্গিবাদীদের সম্পর্ক বহুত পুরনো এবং ২০০৫ সালের ১৭ই আগস্ট ৬৩টা জেলার প্রায় ৫ শতাধিক বোমা কিন্তু ফোটানো হয়েছিল। সো এই হলো জামাতে ইসলাম। সেই জামাতে ইসলাম আজকে আমাদের হুমকি দিচ্ছে। এই হুমকি দেওয়ার পেছনে আসলে ঘটনাটা কি? তারা কি বাংলাদেশকে অস্থির করে ফেলবে? কারণ বর্তমানে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়েছে। এবং এই ২-১ দিন আগে জামাতে ইসলামের একদম সেন্ট্রাল থিঙ্ক ট্যাঙ্কের একজন, তিনি বলেছেন যে আমরা চাইলে বর্তমান বিএনপি সরকারকে ৭ দিনের মধ্যে ফেলে দিতে পারি।
হয়তো আক্ষরিক অর্থে 7 দিন না, কিন্তু এটা বোঝা যায় যে জামাত বর্তমানে যথেষ্ট শক্তিশালী এবং বিএনপির যে ছেঁড়া বেড়া অবস্থা, তাতে জামাত মনে করে যে তারা বিএনপিকে একটা ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে। এবং বিএনপির নেতাকর্মীরা মানে অধিকাংশই বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, চাঁদাবাজি করছে, এক গ্রুপ আবার ধর্ষণ, লুটতরাজ এসবের সাথে জড়িত। আবার বিএনপির যে মানে সাপোর্টার গ্রুপটা, সাধারণ সমর্থক গোষ্ঠী, তাদের মধ্যেও কিন্তু বিএনপির প্রতি আর তেমন সমর্থন দেখা যাচ্ছে না আজকাল। বিএনপি বিএনপির উপরে বিরক্ত, এবং এই বিএনপি সাধারণ সমর্থকরা অনেকেই বলছে যে শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। তো এই অবস্থায় জামাতে ইসলাম কিন্তু ষড়যন্ত্র করছে। তারা একদিকে জঙ্গিদের উস্কে দিচ্ছে, জঙ্গিবাদের মধ্য দিয়ে বাংলাদেশে একটা ভীতি কায়েম করে তাদের রাজনৈতিক যে অভিলাষ সেটা পূরণ করতে চায়। আরেকটা কথা বাজারে শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর একাংশ জামাতের এই অপতৎপরতায় সমর্থন যোগাতে পারে। কেউ কেউ স্বয়ং সেনা প্রধানকে নিয়ে সন্দেহ করে, যেহেতু তাকে অনেকেই মনে করেন তিনি শিবিরের কর্মী ছিলেন এবং জামাতের সাথে তার ভালো সম্পর্ক। সুতরাং একদিকে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, আর একদিকে সেনাবাহিনীর এক অংশের সমর্থন নিয়ে তারা দেশে একটা অঘটন ঘটানোর ষড়যন্ত্র করছে বলে নানান সূত্রে আমরা খবর পাচ্ছি। তো এখন জামাতে ইসলামের এই অপতৎপরতা ঠেকানোর মতো ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরই আলটিমেটলি দায়িত্ব নিতে হবে জামাতের এই ধরনের অপতৎপরতা কিংবা ষড়যন্ত্র রুখবার। দেখা যাক রাজনীতি কোন দিকে যায়, কারণ শেখ হাসিনা দেশে ফিরবেন এটা বলবার পরই দেশে বিদেশে যেমন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে, তেমনি শেখ হাসিনার সৈনিকেরাও কিন্তু দেশের ভেতরে সংগঠিত হচ্ছে। তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্যই তৈরি হচ্ছে। ঠিক এই কথা যখন বলছি, তখন বাংলাদেশ ভয়াবহ লোডশেডিং এর মুখোমুখি। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে। যেমন আজকে লোডশেডিং এর যেটা আশঙ্কা করা হচ্ছে সেটা হলো 2695 মেগাওয়াট লোডশেডিং হবে আজকে। এখন কথা হলো যে প্রথম প্রশ্ন হলো যে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, সবাই জানতে চাচ্ছে যে গত 2001 থেকে 2006 সালে যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে ব্যর্থ হয়েছিলেন, সেই টুকুকে কেন আবার দায়িত্ব দেওয়া হলো? একজন প্রমাণিত ব্যর্থ মানুষকে আপনি আবার দায়িত্ব দিয়েছেন কি ব্যর্থ হবার জন্য? নাকি টুকু থাকলে লুটপাট, কমিশন এই বিষয়গুলো সুবিধা হয়? যেহেতু তিনি আগেরবার ছিলেন, অন্তত এই অভিজ্ঞতাটুকু তার আছে। কারণ সাধারণ মানুষ যখন জানতে চায় যে কেন টুকু আবার, তখন আসলে আমাদের কাছে কোনো উত্তর থাকে না। আর একটা নতুন উপদ্রব শুরু হয়েছে, সেটা হলো বিদ্যুৎ বিল। আমি একজন কানাডিয়ান আইনজীবীর কথা জানি, যিনি ইমিগ্রেশন ল নিয়ে কাজ করেন। তিনি বাংলাদেশে এসেছিলেন এবং তিনি বললেন তিনি 3 মাস ছিলেন। তিনি অফিসে থাকতেন, তার অফিসে একটা রুম আছে থাকার, এবং মোটামুটি অফিসেই থাকতেন, এবং তিনি সারাক্ষণ এসি চালিয়ে রাখতেন। তার বিল হতো মাসে 7 থেকে 7,500 টাকা। তিনি ফিরে গেছেন কানাডায়, এই মাসে নাকি তার বিল আসছে 12,000 টাকা, এবং এখন তিনি যে রুমটায় থাকতেন সেই রুমের এসি আর চলে না। বিদ্যুতের ব্যবহার কমেছে, কিন্তু বিল হয়ে গেছে দ্বিগুণ। তো সারা দেশের মানুষ কিন্তু এই বিলের আতঙ্কে, বিলের নিষ্পেষণে খুব নিষ্পেষিত অবস্থায় আছে। এদিকে আবার শুনছি কৌশলে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বিদ্যুৎ সমস্যা বোধহয় আর বেশি দিন থাকবে না। কেন? চীন এই ক্ষেত্রে এগিয়ে আসছে। চীন কি করবে? বাংলাদেশে যত বর্জ্য আছে, এই বর্জ্য পদার্থ এটার ব্যবস্থা করে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। সেই ক্ষেত্রে আবার বিদ্যুতের দামটা কিন্তু বেড়ে যাবে। এই মুহূর্তে আমরা আদভানির কাছ থেকে যে বিদ্যুৎটা আমরা কিনতাম, সেটা হলো এই বাসাবাড়িতে ব্যবহারের জন্য এই বিদ্যুৎ ইউনিট প্রতি
5 টাকা 35 পয়সা। শিল্প কলকারখানার জন্য বিদ্যুতের ইউনিট ছিল 13 টাকা 85 পয়সা। চীন থেকে যে বিদ্যুৎটা আমরা উৎপাদন করব, মানে চীনের সহায়তায় বাংলাদেশে বর্জ্য ব্যবস্থা করে যে বিদ্যুৎটা উৎপাদন করব, তাতে বিদ্যুতের খরচ পড়বে আমাদের, মানে আমরা কিনবো তখন বাসাবাড়ির জন্য প্রতি ইউনিট বিদ্যুৎ আমাদের কিনতে হবে আদানির চেয়ে 5 গুণ বেশি টাকায়, 25 টাকা 35 পয়সা। আর কলকারখানার জন্য প্রায় 8 গুণ বেশি দামে এই বিদ্যুৎ কিনতে হবে এবং সেখানে খরচ পড়বে 100 টাকার বেশি পার ইউনিট। তার মানে চীন প্রযুক্তিগত সহায়তা দিয়ে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা করে বিদ্যুৎ উৎপাদন করবে এবং সেই বিদ্যুৎ বাসাবাড়ির জন্য 5 গুণ এবং কলকারখানার জন্য 8 গুণ বেশি টাকা দিয়ে আমাদের কিনতে হবে। আচ্ছা, আমরা নয় কিনলাম, কিন্তু এইটা কতদিনে হবে? যদি স্বাভাবিকভাবে হয় অন্তত 6 বছর লাগবে এই প্রজেক্ট কমপ্লিট করে বিদ্যুৎ উৎপাদন করতে। আপনি হয়তো বললেন, না ভাই আমার তাড়া আছে। সেই ক্ষেত্রেও কমপক্ষে 3.5 বছর লাগবে যদি কাল থেকে কাজ শুরু হয়। তো এখন তো কাজ শুরু হয়নি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস্টার মাহাদিন, তিনি 3টা ফাইল নিয়ে চায়না গেছেন। এই বিভিন্ন যে ট্রেড ডিল এমওইউ হয়েছে এসব নিয়ে তিনি চায়নায় এই মুহূর্তে আলোচনা করছেন। তো বিদ্যুতের এই ভয়াবহ অবস্থায় চায়নার সহায়তায় 3.5 বছর, 4 বছর বা 5 বছর পরে তিনি বিদ্যুৎ উৎপাদন করবেন, কিন্তু তার আগে তো দেশবাসীর অবস্থা কেরোসিন। স্বভাবতই দুষ্টু লোকেরা বলছে যে ওই যে 3-3.5 বছর লাগবে, ততদিন কি তারেক রহমানের সরকার থাকবে? তার মিত্র জামাতে ইসলামী তো তার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। আর ওদিকে পুরো দেশবাসী, একটা বলা যায় যে অলমোস্ট 70% এখন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।